মারা পড়বেন, মৃত্যুর মুখে চলে যাবেন। হ্যাঁ, আপা কিন্তু এখন মৃত্যুর মুখে, একদম কনফার্ম থাকেন। ছাড় দিবে না জাতিসংঘ, কারণ জাতিসংঘের মান ইজ্জতের ব্যাপার। আর কূটনৈতিক চালানি চাইলা দিছে, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে, আল্লাহর ইচ্ছাই কিন্তু ডক্টর ইউনূস আসছে এখানে। রক্তে ফেসে যাচ্ছে কুয়েত, ছাত্রলীগের স্টাইলে কারা হামলা করছে, একদম আগের মতো পরিস্থিতি। মুখ ঝেঁকে রামদা, চাপাতি, দা, লোহার রড নিয়ে হামলা করা হয়েছে ছাত্রদের উপর। ছাত্র নির্যাতনে অসংখ্য মানুষের জীবন বিপন্ন করার দায়ে বাংলাদেশ ছাত্রদলকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েটে সন্ত্রাসী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল টেম্পেস্টান্টে চাঁদাবাজি ছাড়া যাদের কোনো কাজ নাই, এরা কোনো পড়াশোনা করে না, এরা অশিক্ষিত মূর্খ। 24-এর বিপ্লবীরা ফেসবুক পোস্ট দিচ্ছে, ধর কাকে ধর, ছাত্র দলকে ধর। আমি মনে করি আজকে রাতের মধ্যেই ছাত্র দলের সভাপতিকে গ্রেফতার করেছে র্যাব। তাকে গ্রেফতার করে র্যাব 7-এর একটি দল। এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না, এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই। এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব, একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব, একটা ইনসাফের বাংলাদেশ গড়ব, একটা মানুষের বাংলাদেশ গড়ব। ইতিহাস আমাদের দিকে তাকায় আছে। আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত? এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয়? এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা? তাহলে আমাদের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে এটা জানতে চাই। আর এই ছাত্ররাজনী কেউ থাকতে হবে? পৃথিবীর কোন দেশে এটা আছে? বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে। অনতিবিলম্বে কি কন দের অ্যাস। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিকেন নেক দখল দিতে চায়? ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। হঠাৎ করে এই 40 কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করলো? যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে, ইন্ডিয়াকে ঘৃণা করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, সেই দলই হচ্ছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে। দর্শক, এজন্যই হয়তোবা জনগণ বলে যে ছাত্রলীগ এবং ছাত্রদল একই মায়ের পেটের দুই সন্তান। প্রিয় দর্শক, কুয়েটে ঠিক কি কি ঘটেছে সেগুলো আশা করছি আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আপনারাও কি চান যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক? সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, কেন এই মুহূর্তে এসে এই প্রশ্নটি করা হচ্ছে বা এই প্রশ্নের উত্তর আপনি যেটাই দেন না কেন, আশা করছি আজকের ভিডিওটি আপনি দেখবেন, কেননা এই ভিডিওতে এই বিষয় নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, বিশেষ করে কুয়েটের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঠিক কী করলে বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে এবং পরবর্তীতে কোনো স্বৈরশাসক তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না বা ছাত্রলীগ বা আওয়ামী লীগের মতো আচরণ করবে এরকম কোনো দল বা সংগঠন তৈরি হতে পারবে না, সেটিরও বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস তার একটি বক্তব্যে ভারতের চিকেন স্নেক নিয়ে একটি বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় দর্শক, তাহলে এখন প্রশ্ন উঠছে, তিনি হঠাৎ করে ওই দিকটাতে নজর কেন দিলেন? একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, তাহলে তিনি কি সেটাকে দখলের পরিকল্পনা করছে? প্রিয় দর্শক, যদি তিনি দখলের পরিকল্পনা করে থাকেন, তাহলে বাংলাদেশ ঠিক কার সাহায্য নিয়ে বা ঠিক কোন পদক্ষেপে সামনে এগোতে চলেছে একজন বাংলাদেশি হিসাবে সেটি কিন্তু আপনার জানা প্রয়োজন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল বিষয়গুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নামদারির এই সন্ত্রাসী কার্যক্রম কেন? আমি আমাদের রাজনীতিবিদ যারা আছেন আপনাদেরকে জানাতে চাই এবং জিজ্ঞেস করতে চাই, ছাত্র সংগঠনের নেতা কর্মীরা তারা হল দখল করে সিট বাণিজ্য করে, এটা কি আপনার বাবার সম্পদ কিনা? এটা আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। আপনার বাবার না আপনার নেতার না আপনার নেত্রীর আমার সম্পদ? এটা জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে। এটা কি আপনার বাবার সম্পদ না আপনার নেতা নেত্রী দেয়? এই বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করে কারা? তাহলে আমাদের টাকায়, বাংলাদেশের মানুষের টাকায় শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কে দিয়েছে এটা জানতে চাই। দ্যাটস দ্য কোয়েশ্চন। ওয়াই? আর এই ছাত্ররাজনী কেউ থাকতে হবে? পৃথিবীর কোন দেশে এটা আছে? এই ভ্রান্ত ধারণা পৃথিবীর কোথাও নেই। কেন বাংলাদেশে থাকতে হবে? এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের সন্তানদেরকে আপনি কলেজে ক্যাম্পাসে পাঠিয়ে নিরাপদ থাকতে পারেন না। এই সন্ত্রাসীরা দেখেন কি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে কি ধরনের জঘন্যতম অত্যাচার। এটা পৃথিবীর কোন দেশে আছে? আমাকে আপনি বলেন। এই দেশের রাজনীতি রাখে আছে রাজনীতিবিদরা, ছাত্র রাজনীতি। আমি আজকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, স্যার আপনি একটা
ডিক্রি জারি করেন বা এক্সিকিউটিভ অর্ডার জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো করে নিষিদ্ধ করে দেন এই দূষিত গুণে ধরা সন্ত্রাস নির্ভর নৈরাজ্যজনক এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোকে জিম্মি করে ধ্বংস করার এবং শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার এই সন্ত্রাসী কার্যক্রমকে নিষিদ্ধ করে দিন স্যার। আমি বলছি আপনাদেরকে ইন্টারন্যাশনালি কোনো ক্যাম্পেইন যদি করতে হয় আপনাদের পক্ষে, সেটা আমরা করবো এবং আমরা জানিয়ে দেবো। দ্যাটস দ্য বটম লাইন। এগুলো চলতে পারে না, এগুলো ইট ইজ আনএক্সেপ্টেবল। আমি বললাম পৃথিবীর কোথাও নেই। আর যদি আমেরিকাতে থাকতো, যুক্তরাজ্যে থাকতো, আমি বলতাম এটা পৃথিবীর উন্নত ব্যবস্থা, সো উই গেট টু গেট দেয়ার, ইট হ্যাজ টু বি দেয়ার। এই সুযোগে ছাত্ররাজনীতি বন্ধ করা, আমি তো বলছি আপনারা সবাই আওয়াজ তুলুন। প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ রাজনীতির আরেকটা ব্যর্থ বাই প্রোডাক্ট হলো এই ছাত্র রাজনীতির নামক সন্ত্রাসী কার্যক্রম আমাদের ক্যাম্পাসগুলোতে অনতিবিলম্বে এটা বন্ধ করা দরকার। আমি মনে করি পৃথিবীর কোনো উন্নত দেশে নাই। হার্ভার্ডে আছে, এমআইটিতে আছে, প্রিন্সটনে আছে, অক্সফোর্ডে আছে, কেমব্রিজে আছে, ইয়েলে আছে, বারাকিলিতে আছে, কোথায় আছে দেখান আপনি, কোথায় আছে? পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে আছে? সরবনে আছে, সিডনি ইউনিভার্সিটিতে আছে, অকল্যান্ড ইউনিভার্সিটিতে আছে। Where? If not, if it's non-existent almost everywhere, why we have to have it? একটা দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দূষিত, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদদের দ্বারা অপরাজনীতি চালু করার কারণে। আর এই বাই প্রোডাক্ট সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউ ক্যান ডু ইট। 90% বাংলাদেশের পিপল আপনার সাথে ডাইরেক্টলি আছে। ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে বিতরণ করা হয়েছে। যে সংগঠন সন্ত্রাস নির্ভর করবে, এরা ক্যাম্পাসে ঢোকার ক্ষমতা রাখে না। বন্ধ করে দিন অনতিবিলম্বে। পৃথিবীর কোন দেশে এই জঘন্যতম ব্যবস্থা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলছে, মিছিল দিচ্ছে, আমার ভাই তোমার ভাই অমুক নেতা রাজপথ ছাড়ি নাই কাব্যে, অথচ গুরুত্বপূর্ণ এক্সাম স্টুডেন্টরা ক্লাস করতেছে। এটা কোন ধরনের ব্যবস্থা আমি জানতে চাই, মানে আপনাদের রাজনীতিবিদদের কাছে। প্রফেসর ইউনিভার্সিটি সেনাবাহিনীর সাথে আমি বলছি যে, এবং এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। আমরা এদেরকে জেলের ভিতরে দেখতে চাই। আমি ক্রসফায়ারকে সমর্থন করি না, তবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদেরকে যদি এটা করা হয়, আমার সাপোর্ট থাকবে। ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমার সাপোর্ট থাকবে ইন্টারন্যাশনালি। এটা নিয়ে যদি ক্যাম্পেইন করতে হয়, আমি এম রহমান মাসুম রাজি আছি। আপনারা আমাকে বলবেন কোথায় কি করতে হবে, কখন করতে হবে, আমি যাবো, আমি বলবো। এটা মনে রাখবেন, এই ক্যাম্পাসগুলোতে আপনার সন্তান, আমার সন্তান, আপনার ভাইয়ের সন্তান, আপনার কো ওয়ার্কারের সন্তান, আপনার নিকটবর্তী প্রতিবেশীর সন্তান, এরা যাবে। এরা আগামী দিনের ভবিষ্যৎ। এরা এই ছাত্র রাজনীতি নামক দূষিত ক্যান্সারিয়াস ব্যবস্থা থেকে কি শিখছে, এটা এখন সময়ের দাবি। মিনিমাম রিফর্ম করতে হবে। ইন্টারমিডিয়েট পর্যন্ত ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, ইন্টারমিডিয়েট অনতিবিলম্বে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাকে বলছি, আপনি করে দেন। উই হ্যাভ দ্য সাপোর্ট, উই গট ইউর ব্যাক, ইউ গট আওয়ার ব্যাকিং, ডু ইট রাইট নাও। এটা সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি, এটা থাকতে পারে না, এটা ডিসফাংশনাল, এটা কোনো প্রয়োজনীয়তা নেই। ছাত্র রাজনীতি মানেই হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম। এটা এর জন্য এটা করা হয়ে থাকে। এটার কোনো কার্যক্রম নাই, এটা কোনো বেনিফিট নাই, আছে শুধু যত ধরনের ড্রব্যাকস বা অসুবিধা যেগুলো আছে সেগুলো আছে। বন্ধ করে দিন এই সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি নামক ক্যান্সারিয়াস ব্যবস্থাকে অনতিবিলম্বে কিক অন দেয়ার অ্যাস, কিক দেম আউট অফ দ্য ক্যাম্পাসেস। শেখ হাসিনা বিচার না করলে জাতিসংঘের কোনো মান ইজ্জত থাকবে না। তো কোনো ইজ্জত থাকবে কি ভাই? থাকবে না। জাতিসংঘের এখন বিচার করতে হবে। সারা বিশ্বে রিপোর্ট হয়ে গেছে, সমস্ত পত্রিকায় চলে আসছে যে শেখ হাসিনা একজন খুনি আসামি, যার জন্য ভারত চাপের মুখে পড়ছে, ভয়াবহ চাপের মুখে। হ্যাঁ, কিন্তু এখনই তো খেলার টাইম। দেখেন, এই টাইমই ইউনূস স্যার খেলে দিল আরেকটা খেলা। কোন খেলা জানেন? উনি যখন গদিতে বসে, এবারই সিংহাসনে বসে, মানে উনি যখন প্রধান উপদেষ্টা হয়, তখন একটা কথা বলছিল না ঠিক একদিন বা 2 দিন আগে, 7 সিস্টার নিয়ে, এই যে আমাদের সাথে জড়িত 7 বোন, বলছিল না যে আপনার 7 সিস্টারও শান্তিতে থাকবে না। কিন্তু আবার সেই 7 সিস্টারের কথা, আবার সেই 7 বোনের কথা মোহাম্মদ ইউনূস স্যারের মুখে শোনা গেছে গত 2 দিনের আগের ভাষণে। বলছে না যে 7 সিস্টারের এত সুন্দর একটা দেশ, মানে এই যে 7 বোন, 7টা অঙ্গরাজ্য ভারতেরই, কিন্তু তাদের সমুদ্র নাই। সাথে আরো বলছে ভুটান এত সুন্দর একটা দেশ, তাদের সমুদ্র নাই। খুবই পাওয়ারফুল একটা দেশ বিদ্যুতের জন্য নেপাল, হিমালয়। সারা জীবনও ভাই এখান থেকে বিদ্যুৎ খরচ করে কুলাইতে পারবে না। তো হ্যাঁ, কুলাইতে পারবে না। এই যে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত বহু অংশে এই নেপালের বিদ্যুৎ দিয়ে চলে। বলছে সেই নেপালের সমুদ্র নাই, 7 বোনের সমুদ্র নাই, মানে 7 সিস্টারের সমুদ্র নাই, ভুটানের সমুদ্র নাই, নেপালের সমুদ্র নাই। কিন্তু আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমাদের সমুদ্র আছে ভাই। সমুদ্র জিনিসটা বিশাল বড়। যখন প্লেন আবিষ্কার হয় নাই, উড়াজাহাজ আবিষ্কার হয় নাই, এই যে রাস্তাঘাট, পিচ ঢালা রাস্তা আবিষ্কার হয় নাই, তখন কিন্তু এই সমুদ্রের পথে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতো। যাদের মাটির সঙ্গে সমুদ্র লাগানো তারা ভাগ্যবান। মোহাম্মদ ইউনূস স্যার বলছে আমরা ভাগ্যবান, আমরা তাদেরকে রাস্তা দিয়ে দিব। মাত্র 42 কিলোমিটার, 41 কিলোমিটার থেকে 42 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটুকু দিয়ে দিলেই কিন্তু নেপালে সবকিছু যাইতে পারে, কারণ তাদের সমুদ্র নাই। আমাদের সমুদ্র আছে, আমাদের বন্দর থেকে তারা মালামাল নিতে পারে। তারা এখন মালামাল নিতে হয় সেই ভারত ঘুরা অনেক টাকা খরচ কইরা বিনিময়ে বিদ্যুৎ দেয়। কিন্তু আমরা যদি সোজা রাস্তা কইরা দিই, 42 কিলোমিটার যাইতে ভাই 2 ঘন্টার ব্যাপার, আমরা যদি দেই আমাদেরকে বিদ্যুৎ দাও। দেখেন, ভুটানের সাথে একটা এরকম লেনদেন হবে এবং 7 বোনের সাথে আসল লেনদেন হবে।
এই 7 বোনের ঘরে যখন সোজা পথে মালামাল চলে যাবে আমাদের দেশ থেকে, দেখেন তারাও কিন্তু সমৃদ্ধ হবে, কারণ সমুদ্রের সাথে তাদের আমরা যোগাযোগ করাই দিতেছি, ইনুসার যোগাযোগ করাই দিতেছে। এখন আসেন কেন বললাম, ওই যে 8ই আগস্টে উনি বসার আগে 7 সিস্টার নিয়ে কথা বলছিল, আবার কেন এখন বললো? তার মানে কি জানেন, আগামী এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিকরা মুখোমুখি বসবে যে আমরা তোমাদেরকে রাস্তা দিব এই 7 বোনকে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে, আমাদেরও কিছু দিতে হবে। প্রথম হলো তিস্তার পানি এবং যা যা আছে সব আমাদেরকে দিতে হবে। সাথে কাকে দিতে হবে জানেন? শেখ হাসিনাকে। হ্যাঁ, চাইতে পারে কিন্তু যে ওনারাও দিতে হবে। হ্যাঁ, ওনারে দেখ 7 বোনের ঘরে রাস্তা লাগাই দেবো, ওই রাস্তা দিয়ে আপনারা মালামাল নিয়ে যাবেন। এখন 7 বোনের ঘরে মালামাল পাঠাইতে আপনাদের লাগে 4 থেকে 5 দিন, আর আমার এখান থেকে 10 ঘন্টার মধ্যে চলে যাবে। দেখেন ভারত রাজি হয়ে যাবে, কিন্তু কারণ কি জানেন, ভারতে এখন ভীষণ চাপের মুখে পড়ছে। ভারতের পত্র পত্রিকায় মোদিজিরে বুঝছেন শিকল টিকল বাইন্দা ফার্স্ট পেজে কভারেজ করতেছে। কারণ কি জানেন, উনি দেশের ইজ্জতের জন্য লড়াই করে নাই তো, আমেরিকায় গেছে ওই যে শেখ হাসিনার কথা বলতে। হ্যাঁ, শেখ হাসিনার কথা বলতে বাংলাদেশ নিয়ে ঘুটঘুট খেলতে গেছিল ওইখানে। হ্যাঁ, বাংলাদেশ নিয়ে একটা প্যাচ লাগাইতে গেছিল, একটা ঘুটঘুট খেললা কিছু একটা কইলা একটা প্যাচ লাগানো যায় কিনা, মানে শয়তান মানুষের যেটা হয় আর কি, শয়তানি বুদ্ধি, নিজের দেশের মানুষকে বাইন্দা বাইন্দা পাঠাইতেছে, সেটা নিয়ে কথা নাই। সেটার জন্য এখন ভারতবাসী তারে ধরছে, পার্লামেন্টে তারে ধুইয়া দিতেছে এবং পত্র পত্রিকাগুলো শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে মলম বিক্রেতা চুপ, আরো কে চুপ হবে জানেন? আপা। হ্যাঁ, আপা চুপ হয়ে যাবে, কিন্তু আর কোনো অডিও কল পাবেন না, চেহারা তো দেখাবেই না, আর কোনো অডিও কল পাবে না, এটা আমার বিশ্বাস। আর পাবে না যদি ঘটে একটুখানি বুদ্ধি হয়। তবে ওনারে পরামর্শ দেওয়ার লোক নাই, ওনার আশেপাশে যেগুলো আছে না, ওই যে কাউয়া কাদের থেকে আর যারা আছে সব, এগুলো সব কিছু বুঝছেন বাটপারের দল। হ্যাঁ, ওনারে ভুল বুঝায় আজকে এই পথে নিয়ে আসছে। ওনারে না ব্যাককল বানাইছে, সবসময় ব্যাককল বানাইছে, জানে যে এই লোকটারে পা পট্টি দিলে খায়, এবং এই আপা বললে উনি সবকিছু দিয়ে দেয়। ওনার সুনজরে পড়লে, মানে আপা যদি একবার সুনজরে পড়া যায়, দেখেন ওই সাংবাদিক গুলা সারাক্ষণ কথা আগে পিছিয়ে আপা করতো। ওই আপা কইরা যদি একবার নজরে পড়া যায়, তাহলে তো 10 কাঠা। একবার নজরে পড়া গেলে লাইসেন্স, টাকা, ক্যাশ, একটা সাংবাদিকের অ্যাকাউন্টে, এই যে সাংবাদিক যেগুলা ধরা পড়ছে আর যেগুলো ভাইগা গেছে, অ্যাকাউন্টে দেখেন হাজার কোটি টাকা। চিন্তা করা যায়? ভাবা যায় না। এই আবারে না বোকাচোদা বানায় এরা মাল কামাইছে, আর ওনারে পাড়ায় ফালাইছে একটা বিপদে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি চিকেন নেক দখল দিতে চায়? ভাবসাব দেখে তো তাই মনে হচ্ছে। হঠাৎ করে এই 40 কিলোমিটারের দূরত্ব নিয়ে এত আলোচনা কেন করলো? একবার চিন্তা করছেন? আর দেখেন, খেয়াল করছেন একটা জিনিস, বিএনপি কিন্তু হুট করে বিএনপি কিন্তু আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে যাতা বলা শুরু করছে। খেয়াল করছেন? এখন দেখেন, না বলেও বা কীভাবে থাকবে? বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে তো ঘৃণা করে। যে দল ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করবে, ইন্ডিয়াকে ঘৃণা করবে, ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান নেবে, সেই দলই হচ্ছে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে। এটা হচ্ছে একদম বাস্তব কথা ভাই। আপনি মানেন আর না মানেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা হচ্ছে বাস্তব কথা। বাংলাদেশের মানুষ ইন্ডিয়াকে দেখতে পারে না। আপনি একটা জিনিস খেয়াল করছেন, যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে বলা হয় বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতে বলা হয়, তখন কিন্তু বলে এই ব্যাপারে মোদি বলবে। মোদি কিন্তু কোনো কথা বলে নাই। কেন কথা বলে নাই? কারণ মোদি চাচ্ছে বাংলাদেশের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে, চাচ্ছে এটা। কিন্তু বাংলাদেশের জনগণ করবে কিনা সেটা তো বাংলাদেশের জনগণের ব্যাপার। এই যে নেপালের সাথে ব্যবসা করবে, এই গুরুত্ব নিয়ে কথা বলতেছে, আমাদের মালামাল চিকেন মানে 7 সিস্টারে পৌঁছে যাবে, এগুলো কিন্তু নর্মাল ইস্যু না। তারপর বিএনপি আবার বলতেছে 3 দিন কর্মসূচি পালন করবে তিস্তা প্রকল্পের জন্য। মানে চারদিক থেকে যদি ইন্ডিয়া দাদাবাবুদের এভাবে প্রেশার দেওয়া হয়, তারা তো ভাই এই প্রেশার নিতে পারবে না। সত্যি বলতেছি, ইন্ডিয়ান জনগণ প্রেশার নিতে পারে না, ইন্ডিয়ান যারা প্রশাসন আছে তারাও প্রেশার নিতে পারে না। বাংলাদেশের ছোটো ছোটো ব্যাপার নিয়ে দেখেন না ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো কীভাবে মাতামাতি করে। এই মাতামাতি করার কারণই হচ্ছে একটা, যে এরা প্রেশার নিতে পারে না, আর এদের হার্ট দুর্বল জাতি কখনো, সত্যি করে বলতেছি, একজন হার্ট দুর্বল ব্যক্তি কিন্তু লাইফে অতটা সাকসেস হতে পারে না। তবে আপনারা যেভাবেই দেখেন না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে এই চিকেন নেকের গুরুত্ব নিয়ে কথা বলা নর্মাল কোনো ইস্যু না, সত্যি করে বলতেছি। এই কথাগুলো বলে সে তো সরাসরি বলবে না, সে ইন্ডিয়াকে আকার ইঙ্গিতে বোঝাইছে, এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ইন্ডিয়ার কাছে চাইবে, অতি দ্রুত। এর আগে বলা হয়েছিল, এর আগে কিন্তু বাংলাদেশের সরকার বলছিল ইন্ডিয়াকে যে আপনাদের দেশে বসে যেন কোনো ধরনের অপকর্ম অথবা বাংলাদেশে ওই হুটহাট করে কল করা এগুলো যেন না করে। তখন কিন্তু বলছিল যে সে কীভাবে করে না করে এটা ইন্ডিয়ান সরকার জানে না। তো এটা তো আমাদের কোনো কথায় পাত্তাই দিচ্ছে না। তো পাত্তা না দিলে আপনারা কেউ যদি সুন্দরভাবে কথা না শোনে, তাহলে তো জোর করতে হবে, ঠিক না? তাকে শোনানোর জন্য মানে যে কথা যেন শোনে, এটা বাধ্য করতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস মেবি সেই পথে হাঁটতেছে। এই জন্যই হঠাৎ করে চিকেন নেকের এত গুরুত্ব হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। চিকেন নেক নিয়ে বৃহৎ একটা ভাষণ আমি দেখলাম, মেবি 15 থেকে 20 মিনিটের একটা ভাষণ হবে যেটা চিকেন নেক নিয়ে। যাই হোক, আমরা বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে চাই, বাংলাদেশের জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করতে চায়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণা করতে চায়, এটা নিয়ে বেঁচে থাকতে চায়। তো এটার জন্য যা যা করার দরকার সব কিছু করতে আমার মনে হয় বাংলাদেশের জনগণ রাজি আছে।
এবার রাজনীতির মোড় ঘুরিয়ে দিলেও ছাত্ররা, বিএনপি জামাতের কিছু করার থাকছে না। দর্শক, জুলাই আগস্টে যারা সমন্বয়ক ছিল তাদের একটা অংশ আলাদা একটা ছাত্র সংগঠন, একটা পলিটিক্যাল ছাত্র সংগঠন করার ঘোষণা দিয়েছে। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। দেখেন, একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আবার ওই সমন্বয়করা আর একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করছে, এবং এই রাজনৈতিক ছাত্র সংগঠনে যদি কাউকে আসতে হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আসতে হবে। ঘটনাটা কি দেখেন, বিএনপি জামাতের রাজনীতি অনেকটা খেয়ে দিচ্ছে ছাত্ররা, কিচ্ছু না। এই বিএনপি জামাত বাধ্য হবে ছাত্রদেরকে সমীহ করে চলতে। সিভিল সোসাইটি গ্রাউন্ড, এটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দখল করবে, নাগরিক কমিটি দখল করবে, আর রাজনৈতিক অঙ্গনও তারা দখল করবে। কিভাবে? বিএনপির সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু জামাতের ওইভাবে নেই। থাকলেও, বিএনপির থাকলেও বা জামাতের অল্প কিছু থাকলেও, আর জামাত তো ওরকম ছাড়া কাউকে গুনেই না। আমি ধরে নিলাম যে বিএনপি জামাতের কিছু সিভিল সোসাইটি আউটফিট আছে, কিন্তু তারা মাঠে নেমে মিছিল করে ঘেরাও দিয়ে কোনো একটা কিছু করবে সিভিল সোসাইটি হিসাবে, এই শক্তি বিএনপি জামাতের সিভিল সোসাইটি নেই, বিএনপি জামাতের দলের আছে, বা বিএনপি জামাত দল হিসাবে ছাত্রদের সম্ভাব্য দলের চাইতে অনেক অনেক বড়। কিন্তু সিভিল সোসাইটি কিন্তু আলাদা একটা স্টেক আছে। সিভিল সোসাইটি যখন কিছু বলে, মাঠে নামে, এটা একটা আলাদা ইম্প্যাক্ট আছে। ছাত্ররা কি করেছে দেখেন, নাগরিক কমিটি এটা থাকবে একটা সিভিল সোসাইটি, অতএব নাগরিক কমিটি থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে। নিরপেক্ষ দাবি করে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রয়োজনে ঘেরাও দিয়ে রাজপথে আন্দোলন করে কিছু একটা আদায় করতে পারবে। বিএনপি জামাতকে প্রয়োজনে কোণঠাসা করতে পারবে, যদিও জামাতের সাথে শত্রুতা বাঁচবে না, আমি বিশ্বাস করি বিএনপির সাথেই বাঁধবে। এটা করতে তারা কি, তারা নিরপেক্ষ, অরাজনৈতিক। নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়। অতএব ডাকসু নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেলা ঘটাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবার অন্যদিকে তাদেরই একটা অংশ তারা রাজনৈতিক দল করছে, ছাত্ররা নতুন দল করছে, আবার ছাত্ররা নতুন ছাত্র সংগঠন করছে। এর মানে রাজনীতিতেও তারা, সিভিল সোসাইটিতেও তারা, সাধারণ ছাত্ররাও তারা, খেলা কিন্তু জমছে। অতএব বিএনপি জামাতকে যদি কোনোভাবে মোকাবেলা করতে হয় ছাত্রদের পক্ষ থেকে, ছাত্ররা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে, আবার নাগরিক সমাজ বা সিভিল সোসাইটি আউটফিট হিসেবেও তারা আবার মোকাবেলা করবে। এই কাজটা কিন্তু বিএনপি জামাত করতে পারেনি। যেমন বিএনপি জামাতের সিভিল সোসাইটি কিছু লোকজন থাকলেও তারা কিন্তু মাঠে নামবে না। ওরা রাজনীতিতে একটা বড় দখল করেছে। একদিকে নাগরিক কমিটি থাকবে, আরেকদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে, আর একটা ছাত্র সংগঠন থাকবে, এবং আলাদা আলাদা, এক না। এবং এরা যে ছাত্র সংগঠন করতে যাচ্ছে, তারাও বলছে আমরা স্বতন্ত্র রাজনৈতিক ছাত্র সংগঠন, আমরা কারো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নয়, ছাত্রদের নতুন দল হবে সেই দলের ছাত্র সংগঠন নয়। খেলাটা কত দিক থেকে বাজাচ্ছে। অতএব রাজনীতির সামনে অনেক খেলা আছে। সেখানে ক্যাম্পাসগুলোতে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নতুন ছাত্র সংগঠন, এদের সাথে কেউ পারবে না। এর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদল। ছাত্রদল চতুর্দিক থেকে মার খাবে, মার বলতে ধরা খাবে। আর শিবিরের সাথে ওরকম প্রতিযোগিতা বাজবে না। শিবির সহায়তা ছাড়া ওইভাবে এই ছাত্র সংগঠনগুলো বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে এগাতেও পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও শিবিরের একটা শক্তিশালী স্টিক আছে, এটা শিবিরকে সেভ করবে। আর শিবির এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বা বড় সংগঠন, তাদের সাথে লাগতেও যাবে না এই নতুন ছাত্র সংগঠন। অর্থাৎ ধরাটা খাবে বিএনপি ছাত্রদল। বিএনপি ছাত্রদল কিচ্ছু করার থাকছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।